Good evening, everyone. Welcome to today's session. Um, 15 এপ্রিলে আজকে আমরা রিডিং সলভ করছি আমাদের এক্সামিনি সেশনে। আর আমরা চুজ করেছি মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সারের একটা কোশ্চেনকে সলভ করার জন্য। এটা কেমব্রিজ 16 টেস্ট টু প্যাসেজ 3। প্যাসেজ 3 গুলোকে আমরা দেখেছি যে প্যাসেজ 3 গুলো সাধারণত রিসার্চ, তারপরে হচ্ছে ধরুন আইডিয়া, এই টাইপের বিষয়গুলো নিয়ে আসলে প্যাসেজ থাকে। তো জেনারেলি এগুলো যেহেতু একটু অ্যাবস্ট্রাক্ট থিমের, তো এটা স্টুডেন্টদের একটু অনেক সময় কিন্তু কমপ্লিকেটেড বলে মনে হয়। তো এটা আজকে আমরা দেখবো যে এরকম একটা প্যাসেজ এখানে আজকে আছে। তো এই পয়েন্টটাও একটু আমরা একটু মনে রাখি যে পার্ট 3, প্যাসেজ 3 আর কি। প্যাসেজ 3 জেনারেলি এখানে থাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিমের প্যাসেজ। অ্যাবস্ট্রাক্ট থিম, যেমন মানে কোনো ঘটনার উল্লেখ বা কোনো ব্যক্তির বর্ণনা, এগুলো সাধারণত এখানে করে না। তো যেমন এখানে জিজ্ঞেস করেছে হাউ টু মেক ওয়াইজ ডিসিশন। হাউ টু মেক ওয়াইজ ডিসিশন মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে কিভাবে ভালো ডিসিশন বা ওয়াইজ ডিসিশন কিভাবে নেওয়া যেতে পারে বা করা যেতে পারে। এই প্যাসেজটা, এখান থেকে আমাদের প্যাসেজ ওয়াইজ ডিসিশনস প্লুরালস আছে। তো তারপরে আমরা যদি কোশ্চেন ইনস্ট্রাকশনের দিকে যাই, যেহেতু আমরা আজকে একটা কোশ্চেন টাইপকে টার্গেট করেছি, সেটা মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার। তো সেটার ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন 27 to 30, অর্থাৎ আমাদের চারটা কোশ্চেন আছে। চুজ দ্য কারেক্ট লেটার এ, বি, সি অর ডি। রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 27 to 30 অন ইউর অ্যান্সার শিট। লিসনিং এও এরকম মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন আছে, মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার। কিন্তু লিসনিং এর সাথে রিডিং এর একটা সিগনিফিকেন্ট পার্থক্য হচ্ছে যে লিসনিং এর অপশন থাকবে তিনটা, রিডিং অপশন থাকবে হচ্ছে চারটা। তো তিনটা থেকে একটা চুজ করতে হচ্ছে, এখানে চারটা থেকে একটা চুজ করতে হচ্ছে। তো যেহেতু চারটা থেকে একটা চুজ করতে হয়, তাই এটা ইট ক্যান বি আ বিট কমপ্লিকেটেড টু সাম এক্সটেন্ট বিকজ দ্য নাম্বার অফ অপশনস অ্যাভেলেবল। নাও এই ধরনের কোশ্চেন টাইপের ব্যাপারে বেসিক কিছু তথ্য আমরা যদি মনে রাখি। বেসিক ফিচার্স ফর এমসিকিউ ওয়ান অ্যান্সার। এমসিকিউ ওয়ান অ্যান্সারের বেসিক ফিচার গুলোর মধ্যে আছে অ্যান্সার, অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন করে আসবে। কোশ্চেনগুলোতে সাধারণত ল্যান্ডমার্ক বা কিওয়ার্ডস থাকবে। হুম। তো সাধারণত এমন শব্দ থাকবে যেটা ধরে আমরা প্যাসেজ গিয়ে খুঁজে বের করতে পারবো। প্রায়শই কোশ্চেনের ডিরেকশন দেয়া থাকে। ডিরেকশন মানে হচ্ছে সরাসরি বলে দেয়া থাকে যে এটার অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে আছে। তো এই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা অ্যান্সার গুলোকে বের করার চেষ্টা করব। মাল্টিপল চয়েস সলভ করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন বা বাদ দেওয়ার পদ্ধতি। চলুন আমরা এবার এটাকে একটু ট্রাই করে দেখি কিভাবে এটার অ্যান্সার গুলো আসছে। Now let's focus on the steps. প্রথমে আমরা যেটা করব সেটা আমরা হেডলাইনটা পড়বো, যেটা আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, হাউ টু মেক ওয়াইজ ডিসিশন। কোশ্চেন ইনস্ট্রাকশন পড়তে হবে তারপরের স্টেপে, সেটাও আমরা করে ফেলেছি। উই নো দা কোশ্চেনস ইনস্ট্রাকশন। নাও পরের স্টেপে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে কোশ্চেন পড়তে হবে। উই নিড টু রিড দ্য কোশ্চেন। আমরা এখন কোশ্চেন পড়বো। কোশ্চেন পড়ার পরে আমরা অপশনস গুলো পড়বো না, আমরা কোশ্চেন পড়ে প্যাসেজে চলে যাব। কে দেখবো এই প্রশ্নের অ্যান্সার গুলো আহ, কি ধরনের কথাবার্তা বলেছে, এক দুই সেন্টেন্সের মধ্যে আমাদের তথ্যটা বুঝতে হবে। বুঝে এসে আমরা তারপর অপশনস গুলোর মধ্যে থেকে একটাকে চুজ করব। সো রিড দ্য কোয়েশ্চেন।
আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কোশ্চেন আছে। প্রথম প্রশ্ন বা 27 নম্বর প্রশ্নটা জানতে চাচ্ছি, এরকম একটা কথা। প্রথম প্রশ্নটাকে আমি আপনাদের জন্য ব্যাখ্যা করে দিচ্ছি, আমরা পরের প্রশ্নগুলো থেকে আহ, আমরা এই মুহূর্তে ক্লাসে যারা জয়েন করেছি আমরা সবাই হচ্ছে ঘুরে ফিরে এটাকে সলভ করব। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? এটা খুব কমন একটা কোশ্চেন টাইপ। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? এই যে মেক এ পয়েন্ট, এই কথাটা আমি যেটা বললাম যে খুবই কমন একটা কথা আমাদের মাল্টিপল চয়েসের ক্ষেত্রে অন্তত। মেক আ পয়েন্ট, মেক এ পয়েন্ট, যখন রাইটার বলছে আই এম ট্রাইং টু মেক এ পয়েন্ট, তো ট্রাইং টু মেক এ পয়েন্ট মানে হচ্ছে রাইটার মেকিং এ পয়েন্ট বা মেক এ পয়েন্ট মানে হচ্ছে রাইটার একটা ওপিনিয়নকে আউটলাইন মানে বর্ণনা করার চেষ্টা করছে, রাইট? ডেসক্রাইবিং অ্যান ওপিনিয়ন। তো ধরুন আপনার একটা ওপিনিয়ন আছে, ওপিনিয়নটা হচ্ছে কি যে আপনি মনে করেন যে মিশরের পিরামিড গুলো আসলে এলিয়েনরা বানিয়েছে। সো আপনি একটা প্যারাগ্রাফ সেটার উপর লিখতে পারেন। আপনি হয়তো শুরু করবেন, আচ্ছা আপনার কি সবাই মিশরের পিরামিড দেখেছেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছেন। এত বড় বড় পিরামিড, রাইট? অনেক বড় বড় পাথর এটার মধ্যে থেকে টেনে আনতে হয়েছে। আচ্ছা, এই পাথরগুলো কিভাবে টানা হয়েছে আপনারা কি জানেন? হিস্ট্রি বলে যে এগুলো আসলে শ্রমিকরা টেনে এনেছে, কিন্তু আপনারা কি জানেন মিশরের পিরামিড তৈরির সময় চাকা তখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। তো চাকা ছাড়া এগুলোকে কিভাবে টেনে নিয়ে আসলো, কিভাবে এটা সম্ভব মানুষের পক্ষে টেনে টেনে এত বড় পাথর নিয়ে এসে এত বিশাল একটা স্থাপনা তৈরি করা? এটা কি সম্ভব আসলে? অনেকেই মনে করেন যে এলিয়েনরা সাহায্য ছাড়া এই জিনিসটা সম্ভব না। আপনাদের কাছে কি এই কথাটাই যৌক্তিক মনে হচ্ছে না? তো পুরো প্যারাগ্রাফটা বা পুরো বক্তব্যটা আমি এতক্ষণ যেটা দিলাম সেটা শুনে আপনাদের আসলে কি মনে হলো, আমি কি বোঝাতে চাইতেছি বলেন তো দেখি? হোয়াট পয়েন্টস আই এম ট্রাইং টু মেক? কেউ কি বুঝছেন আমি কি বলতে পিরামিড চাচ্ছি, সাইফুল ভাই? পিরামিড এলিয়েনরা বানাইছে। পিরামিড এলিয়েনরা বানাইছে, হ্যাঁ। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। আমি এই ওপিনিয়নটাকে একটু ঘুরায় ফিরে আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছি। ফেসবুকে পোস্ট মানুষজন এইভাবে লেখে, ঠিক আছে? এমন ভাবে লেখে, উল্টাপাল্টা বিভিন্ন কথাবার্তা তারা এমন ভাবে লেখে যে মনে হয় একদম সত্যি কথা আসলে। সো এক্ষেত্রে সবসময় যেটা খেয়াল করবেন যখন একটা প্যারাগ্রাফ পড়ছেন, খেয়াল করার চেষ্টা করবেন এখন থেকে অন্তত, এডিটোরিয়ালসও যখন পড়ছেন, যে এখানে রাইটার আসলে হোয়াট পয়েন্টস ট্রাইং টু মেক। হ্যাঁ, এবং সব পয়েন্টের সাথে আপনি এগ্রি করবেন এটা না। যদি এগ্রি করেন তার মানে হচ্ছে মানে যে যেটা বলতেছে সেটার সাথে যদি আপনি কনভিন্স হয়ে যান তাহলে কিন্তু আপনার নিজস্ব কোনো ওপিনিয়ন তৈরি হচ্ছে না। সো ফেসবুকের ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। পড়বেন, বোঝার চেষ্টা করবেন, তারপর নিজস্ব ওপিনিয়ন দিয়ে আপনি চিন্তা করবেন যে হ্যাঁ ওর কথা যুক্তি আছে নাকি নাই। এনিওয়ে, সো what point does the writer make in the first paragraph? Now, ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার কি বলার চেষ্টা করছে এটা বোঝার জন্য প্রথম প্যারাগ্রাফটা পড়া ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না আসলে। প্রথম প্যারাগ্রাফটা না পড়ে এটা আমরা আসলে বুঝতে পারবো না যে প্রথম প্যারাগ্রাফে রাইটার কি পয়েন্ট তৈরির চেষ্টা করেছে। তো এক্ষেত্রে আমাদেরকে এই কাজটা করতে হবে, উই নিড টু রিড দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। দেখি ফার্স্ট প্যারাগ্রাফ বিশাল বড় কোনো প্যারাগ্রাফ কিনা, তাহলে আবার সমস্যা। না, খুব একটা বড় কোনো প্যারাগ্রাফ নয়, বাঁচা গেছে। তো আমরা জানি এর আগে আপনারা মনে আছে আপনাদের নিশ্চয়ই আমরা ক্লাসে আলোচনা করেছি যে 4 সেন্টেন্স পর্যন্ত আমাদের কিন্তু পড়তে হয় আসলে। হুম, যে কোনো কোশ্চেনের অ্যান্সারের জন্য সর্বোচ্চ 4 সেন্টেন্স পর্যন্ত আমাদেরকে জেনারেলি পড়তে পারার ক্ষমতা থাকতে হবে। আদারওয়াইজ আমরা আসলে 5.5 এর উপরে আশা করতেই পারি না যদি আমরা 4টা সেন্টেন্সও পড়তে না পারি, এতটা আমরা যদি স্লো হই। এনিওয়ে, তো চলুন আমরা একটু দেখি প্রথম কোশ্চেনটা। আমি আপনাদের বলেছিলাম যে প্রথম প্রশ্নটা আমি আপনাদেরকে সলভ করে দেব পড়িয়ে, পরেরটা থেকে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। লেটস হ্যাভ এ লুক। অ্যাক্রস কালচার, wisdom has been considered one of the most revered human qualities. Although the truly wise may seem few and far between, empirical research examining wisdom suggests that it isn't an exceptional trait.
possessed by a small handful of bearded philosophers after all. In fact, the latest studies suggest that most of us have the ability to make wise decisions given the right context. অনেক এটার ভিতরে আমরা এই জিনিসটাকে বলি ডালপালা থাকা। একটা বাক্য, সেটার ভিতরে অনেক ডালপালা দিয়ে বাক্যটাকে আসলে বড় এবং কমপ্লিকেটেড করানোর চেষ্টা করা হয়। তো আপনাদেরকে এই ডালপালাগুলো চিনতে হবে এবং ডালপালাগুলোকে ছেঁটে ফেলে আপনাদেরকে খেয়াল করতে হবে একটা বাক্যের মূল বক্তব্যটা আসলে কি। সো ফর ইনস্টেন্স, এখানে টেকনিক্যালি কয়টা সেন্টেন্স আসলে আছে? আমরা যদি ফুল স্টপ খেয়াল করি, আপনারা দেখতে পাবেন এখানে আছে একটা সেন্টেন্স, অলদোর পরে দ্বিতীয় সেন্টেন্স। এখানে আসলে দুইটা সেন্টেন্স আসে। তাহলে চ্যালেঞ্জিং সেন্টেন্সটা হচ্ছে এইটা, সেকেন্ডটা, যেটা অলদো দিয়ে শুরু হয়েছে। আমরা তার আগে একটু বুঝে নিই। অ্যাক্রস কালচার মানে বিভিন্ন কালচারে, কালচার মানে সংস্কৃতি বোঝাচ্ছে। কালচার ওদের অনেক সময় সোসাইটির সিনোনিম হিসেবে ইউজ হয়, এখানে বোধহয় কালচার বলতে ওই সোসাইটিকেই বোঝানো হচ্ছে, যে বিভিন্ন সমাজে উইজডম হ্যাজ বিন কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট রিভিয়ার্ড হিউম্যান কোয়ালিটিস। উইজডম, আপনারা অনেকে জানেন, উইজডম মানে হচ্ছে দা এবিলিটি, ওয়াইজ হওয়ার ক্ষমতাকে বলে উইজডম। আপনি কি ওয়াইজ, তাহলে আপনার মধ্যে উইজডম আছে। আপনি কি ওয়াইজ না, তাহলে আপনার মধ্যে উইজডম নাই। কথাবার্তা শুনে মনে হয় সে ওয়াইজ, তার কথায় কি আছে? উইজডম আছে। তার কথাবার্তা শুনে মনে হয় সে একটা ফালতু লোক, তার কথাবার্তার ভিতর কোনো উইজডম নাই। রাইট? তো উইজডম। এখন রিভিয়ার্ড শব্দটা হচ্ছে আরেকটা, রিভিয়ার্ড। রিভিয়ার এর উচ্চারণটা মনে রাখার জন্য আপনার মনে রাখতে পারেন সিভিয়ার কে। সিভিয়ার এবং রিভিয়ারের উচ্চারণ সমান, একই রকম। রিভিয়ার, রিভিয়ার শব্দটার মানে হচ্ছে রেসপেক্টেড। ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড হিউম্যান কোয়ালিটির মধ্যে একটা হচ্ছে উইজডম। রাইট? কারো উইজডম আছে, তার মানে হচ্ছে যে সে খুবই রেসপেক্টেড, একটা, তাকে রেসপেক্ট করা যায়। তারপর আছে অলদো দিয়ে একটা বাক্য। ওকে, এখন আমরা কি জানি আসলে অলদো দিয়ে বাক্যগুলো আসলে কি বোঝায়? অলদো দিয়ে কিন্তু আমরা আপনারা যারা স্পিকিং এর 6 ক্লাস পর্যন্ত করেছেন, রাইটিং এর ক্লাসগুলো করেছেন, আপনাদের মনে আছে যে আমি আপনাদের কমপ্লেক্স সেন্টেন্স লিখতে এনকারেজ করি অলদো দিয়ে। তো অলদো দিয়ে আমরা সাধারণত এরকম বাক্য তৈরি করি: আই ইট রাইস বাট হি ইটস পিৎজা। এখানে আমরা অলদো দিয়ে দিই, তাই না? বারটা উঠিয়ে দিয়ে অলদো দিয়ে দিই, অলদো আই ইট রাইস। তো তার মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে অলদো দিয়ে আসলে যে কথাটা বলা হয়, পরের অংশে তার বিপরীত ধর্মী একটু কথা কিন্তু বলা হয়, তাই না? একই রকম কথা বলে না, বিপরীত ধর্মী কথা বলা হয়। তার মানে এখানে অলদো দেওয়ার পরে যে বাক্যটা শুরু হয়েছে, সেখানে কোথাও গিয়ে একটা কমা আছে। কমার আগ পর্যন্ত যে কথাটা বলা হয়েছে, কমার পরে তার বিপরীত ধর্মী একটা কথা বলা হয়েছে। যেমন এই কথাটাকে আমরা কি এইভাবে ভাঙতে পারি কিনা, যে অলদো আই ইট, আই ইট রাইস, কমার পরে যে কথাটা লেখা আছে হি ইটস পিৎজা, মানে আসলে হচ্ছে কি হি ডাজ নট ইট রাইস। সে রাইস খায় না আসলে। অলদো দিয়ে এই কথাটা আসলে বোঝায়। অর্থাৎ অলদো দিয়ে যে কথাটা বলেছে, পরের অংশে তার আসলে বিপরীত কোনো ইনফরমেশনকে বা কন্ট্রাডিক্টরি একটা ইনফরমেশনকে ইন্ডিকেট করে। সো যদি তাই হয়ে থাকে, তাহলে এবার আপনারা একটু খেয়াল করুন একটা জিনিস, সেটা হচ্ছে যে অলদোর পরে কমা কোথায় আছে? ওয়্যার ইজ দ্য কমা? অলদো এখান থেকে বিটুইনের শুরু পরে আছে হয়েছে, স্যার, বিটুইনের পরে আছে স্যার, বিটুইনের। 2 আচ্ছা, নম্বর লাইনে। জি জি। এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি, রাইট? এখন তার পরের লাইনটা বিশাল বড় এবং এটাতেই কিন্তু
আহ, অপু ভাই এই জন্য কিন্তু এটা চুজ করেছিলেন, তাই না, যে এখানকার বাক্যগুলো অনেক বেশি বড় বড়। নাও একটা জিনিস খেয়াল করুন, অলদোর সাথে কমা পর্যন্ত বাক্যটা কিন্তু অত বড় না। তার মানে এটাকে কিন্তু আমরা আসলে ভাবতে পারবো। So, এবার আপনার একটা মজার কাজ করেন আমার সাথে। প্রথমে শুধু অলদো থেকে ওই কমা মানে আই ইট রাইস পর্যন্ত আমার সাথে আপনারা একটু খোঁজ করুন, আমার সাথে পড়ে দেখুন। আবার আমি পড়ছি। অলদো দ্য ট্রুলি ওয়াইজ মে সিম ফিউ অ্যান্ড ফার বিটুইন। এইটা যদি আমরা বুঝতে পারি এবং এটা যদি আমরা লিখতে পারি এভাবে, although the truly wise may seem few and far between, পরের অংশে যে কথাটা বলছে সেটার মানে, সে পুরো কথাটার মানে আসলে এইটা, এই কথার বিপরীত আসলে। although the truly wise may seem few and far between, ধরেন এটার মিনিং আপনি জানেন না কিন্তু আপনি স্ট্রাকচার চেনেন, আপনি জানেন অলদো দিয়ে আসলে কি বোঝায়। সো পরের অংশে আসলে এই কথাটার বিপরীত কথা বোঝাচ্ছে। দ্য ট্রুলি ওয়াইজ মে সিম ফিউ অ্যান্ড ফার বিটুইন, এর বিপরীত কথা হচ্ছে ট্রুলি ওয়াইজ আর নট, ইজ নট ফিউ অ্যান্ড ফার বিটুইন। পরের যে পুরো অংশটা দেখতে পাচ্ছেন এটার পুরোটার মানে হচ্ছে ট্রুলি ওয়াইজ ইজ নট ফিউ অ্যান্ড ফার বিটুইন। এখন আপনাদের জানা দরকার ফিউ অ্যান্ড ফার বিটুইন কথাটার আসলে মানে কি। ফিউ অ্যান্ড ফার বিটুইন, এটা একটা এক্সপ্রেশন, এটা ঠিক ইডিয়ম না। কারণ ইডিয়ম হচ্ছে এক কথা দিয়ে আরেক কথাকে বোঝায়, এখানে আসলে এই কথা দিয়ে এই কথাকে বোঝাচ্ছে, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বোঝাচ্ছে। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে রেয়ার। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে কি, রেয়ার। তাহলে খেয়াল করুন এই বাক্যটার আসলে মানে কি। Although the truly wise may seem few and far between, আসলে আমরা এখানে চেঞ্জ করে ফেলবো। Although the truly wise may seem rare, the truly wise is not rare. পরের পুরো কথাটার মানে আসলে দ্য ট্রুলি ওয়াইজ ইজ নট রেয়ার, এই পুরো কথাটার মানে কিভাবে বুঝতে পারলাম, একটা সহজ টেকনিক থেকে, যে যেহেতু এটা অলদো দিয়ে আছে, কমার আগ পর্যন্ত যে কথাটা বলেছে পরের অংশ পুরোটা আসলে সেই কথার বিপরীত কথা বলছে পুরো কথাটার। এটা এখন আমি আপনাদেরকে বুঝায় বলবো, কিন্তু এটাই হচ্ছে আসলে সত্যি কথা। এই পুরো কথাটার মানে হচ্ছে ট্রুলি ওয়াইজ ইজ নট রেয়ার। চলুন এখন দেখা যাক যে এই পুরো কথাটার মানে আসলে কিভাবে ওরা বলছে যে ট্রুলি ওয়াইজ ইজ নট রেয়ার। পরের কথাটাই ওরা আসলে যে কথাটুকু বলছিল সেটা হচ্ছে এরকম। এখানে কিছু এক্সপ্রেশনস আছে বা শব্দগুলো আছে যার মধ্যে একটা হচ্ছে এম্পিরিক্যাল। এম্পিরিক্যাল মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, হাতে কলমে যখন করতে গিয়েছি। এম্পিরিক্যাল রিসার্চ, প্র্যাকটিক্যাল রিসার্চ, যেটা এক্সামিনিং উইজডম, উইজডম বা ও যে ওয়াইজ হওয়াটাকে নিয়ে যখন রিসার্চ করা হচ্ছিল, দ্যাট সাজেস্ট দ্যাট, এটা সাজেস্ট করেছিল যে ইট ইজ নট অ্যান এক্সেপশনাল ট্রেড। ইট ইজ নট অ্যান এক্সেপশনাল ট্রেড। ট্রেড কথাটার মানে হচ্ছে, কারো জানা আছে ট্রেড মানে কি? ট্রেড মানে হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে। সো ইট ইজ নট অ্যান এক্সেপশনাল ট্রেড কথাটার মানে কি, আবার ওই যে ওই কথাটাই, ইট ইজ নট অ্যান এক্সেপশনাল ট্রেড
ইকুয়াল টু ইট ইজ নট রেয়ার। আমি যেটা আপনাদেরকে এখানে দেখালাম আর কি, ট্রুলি ওয়াইজ ইজ নট রেয়ার। সো ইট ইজ নট an exceptional trait, it is not rare. It is not an exceptional trait possessed by a small handful. হ্যান্ডফুল মানে হচ্ছে অল্প কয়েকজন, স্মল হ্যান্ডফুল একটা এক্সপ্রেশন। স্মল হ্যান্ডফুল, স্মল হ্যান্ডফুল মানে হচ্ছে স্মল নাম্বার অফ, স্মল নাম্বার অফ। সো স্মল নাম্বার অফ বেয়ার্ডেড ফিলোসোফার মানে হচ্ছে কি, আচ্ছা আপনারা আমাকে এই জিনিসটা একটু বলতে পারেন এই সময়। ধরেন আমি আপনাদেরকে বললাম যে একজন জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষের কথা ভাবলেই আপনাদের আসলে চোখের সামনে কেমন ধরনের মানুষ ভেসে ওঠে? হুম, ওয়াইজ পার্সন যদি আপনারা ভাবেন, তাহলে আপনাদের চোখের সামনে আসলে কি ভাসে? সবাই আমাকে একটু বলেন, ততক্ষণ সক্রেটিস, আমি একটু সার্চ দেই। ওয়াইজ পার্সন, অ্যারিস্টটল। অ্যারিস্টটল, একজন তা মানুষ। চোখে চশমা, চাপদাড়ি, মাথায় চুল কম। হ্যাঁ, ওয়াইজ পার্সন, এই তো। সো আমরা যদি দেখি, দেখি গুগল আমাদেরকে কি দেখাচ্ছে। দেখেন গুগলে আমি ওয়াইজ পার্সন লিখে সার্চ দিয়েছি, কি দেখাচ্ছে ওরা, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াইজ পার্সনের প্রথম সব সার্চ এন্ট্রি গুলোতে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মানুষজন বয়স্ক এবং তাদের হচ্ছে দাড়ি আছে। এটাই তো আসলে মানে ওয়াইজ পার্সনের প্রথম সার্চ রেসপন্স। সো তার মানে ওয়াইজ পার্সন বললে আমাদের মাথায় এই জিনিসটাই আসলে আসে। দিস ইজ হোয়াট উই থিঙ্ক ফর দ্য ফার্স্ট। আসলে এটাই আমরা সবসময় প্রথমে ভাবি যে আহ, এটা হচ্ছিল বেয়ার্ডেড কিছু ফিলোসোফার, তারাই আসলে ওয়াইজ। কিন্তু এম্পিরিক্যাল রিসার্চ মানে যখন আমরা এটার উপরে প্র্যাকটিক্যাল রিসার্চ করলাম, দেখা গেল যে এইটা আসলে স্মল হ্যান্ডফুল বেয়ার্ডেড ফিলোসোফাররাই যে শুধু ওয়াইজ হয় তা নয়। That it isn't an exceptional trait possessed by a small handful of bearded philosopher after all. মানে এটা স্মল, এটা একটা এক্সেপশনাল ট্রেট না যেটা শুধুমাত্র ফিলোসোফারদের থাকে। তাহলে কি, ইনফ্যাক্ট মানে সত্যি কথা বলতে গেলে, দ্য লেটেস্ট স্টাডিজ, সাম্প্রতিক যে স্টাডিগুলো, সেগুলো সাজেস্ট করেছে মোস্ট অফ আস, আমাদের অধিকাংশই, হ্যাভ দ্য এবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশন, আমাদের অধিকাংশরই আসলে ওয়াইজ ডিসিশন নেওয়ার এবিলিটিটা আছে, গিভেন দ্য রাইট কনটেক্সট। গিভেন দ্য রাইট কনটেক্সট খুব সুন্দর একটা এক্সপ্রেশন। গিভেন দ্য রাইট কনটেক্সট মানে হচ্ছে এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন। অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশনে আমাদের সকলের পক্ষে আসলে কি হওয়া সম্ভব? ওয়াইজ ডিসিশন নেওয়া সম্ভব। আপনাদের জীবনে আপনারা প্রচুর ওয়াইজ ডিসিশন নিয়েছেন, ভুল ডিসিশনও নিয়েছেন, কিন্তু ওয়াইজ ডিসিশনও নিয়েছেন। সো আমাদের সবারই এই এবিলিটিটা আছে, এটাই আসলে রিসার্চে দেখিয়েছে, যেটা আমাদের সবারই আসলে এটা করা পসিবল। আচ্ছা, এবার আমাকে একটা কথা আপনারা বলেন, তাহলে কি বোঝা গেল? ট্রুলি ওয়াইজ পিপল, এটা শুধুমাত্র ফিলোসোফারদের বৈশিষ্ট্য না, আপনার আমার আমাদের সবারই এই জিনিসটা আছে। এক কথায় তাহলে আপনার এটাকে কি বলতে পারেন? ওয়াইজ হওয়ার ক্ষমতাটা আপনার আমার সবারই আছে, এটা শুধুমাত্র ফিলোসোফারদের এক্সেপশনাল ট্রেট না। এক কথায় বলতে গেলে তাহলে উইজডম জিনিসটা কি বলেন তো? বলেন বলেন, এনিওয়ান? উইজডম জেনারেল জিনিসটা কি? ক্যারেক্টার অফ হিউম্যান। ইনবর্ন। এক কথায় উইজডম জিনিসটা ইজ নট রেয়ার, এটাতে আমি বললাম রাইট। উইজডম জিনিসটা রেয়ার না, এটা আসলে আমি বোঝাতে চেয়েছি যে আমরা এর আগে যেটা পড়লাম, যে যেহেতু প্রথম লাইন লেখা ছিল অলদো ট্রুলি ওয়াইজ মে সিম ফিউ অ্যান্ড ফার বিটুইন, অর্থাৎ ট্রুলি ওয়াইজ মে সিম ফিউ অ্যান্ড ফার বিটুইন, অ্যাকচুয়ালি ট্রুলি ওয়াইজ ইজ নট ফিউ অ্যান্ড ফার বিটুইন, মানে পরের অংশটার পুরো মানে হচ্ছে ট্রুলি ওয়াইজ ফিউ অ্যান্ড ফার বিটুইন না, বা ট্রুলি ওয়াইজ রেয়ার না। এখন দেখুন তো এই পুরোটা কথা আসলে কি এই কথাটাকেই সাপোর্ট করছে নাকি করছে না? আপনারা সবাই আহ 10 সেকেন্ড একটু পড়ে দেখেন, মিলিয়ে দেখেন কথাটাকে।
এই পুরো কথাটার মানেই আসলে হচ্ছে এই অংশটুকু। ওকে, সো এখানে আমরা যে টেকনিকটা ফলো করলাম বা যে টেকনিকটা আমি আপনাদেরকে ফলো করতে বলছি সেটা হচ্ছে ঠিক এভাবেই প্রিপোজিশন গুলোকে মানে কনজাংশন গুলোকে দেখে বিশেষ করে আমরা আসলে সেন্টেন্সের মিনিং আগে থেকে অনুমানই করতে পারবো। ইভেন অলদো, ইভেন দো দেখে অনেক সময় বা বিকজ দেখে, হ্যাঁ, প্রিপোজিশন গুলো দেখে এগুলো, কনজাংশন গুলো, আমি বারবার প্রিপোজিশন কেন বলছি, কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন গুলো বিশেষ করে সাবঅর্ডিনেট কনজাংশন গুলোকে দেখে আপনি অনেক সময় অনুমানই করতে পারবেন যে পরের এই জটিল অংশ আসলে কি বলেছে। তো সেজন্য আপনাদের জন্য খুবই জরুরি হচ্ছে যে সাবঅর্ডিনেট কনজাংশনকে একটু স্টাডি করে রাখা। আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা গ্রামার বই খুলে সাবঅর্ডিনেট কনজাংশন এবং তাদের ব্যবহারগুলো একটু দেখবেন। এটা অনেক সময় আপনাদের মানে রিডিং এর এবিলিটিটাকে ইমপ্রুভ করবে আসলে। সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে পড়েন এবং সাবঅর্ডিনেট কনজাংশন আপনারা ভালো করে পড়লে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে আমরা আসলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি, যেটা রাইটিং এর স্কোরও তৈরি বাড়াতে সাহায্য করে। সো এটা আপনারা একটু পড়বেন। আর কেউ যদি মনে করেন এটার উপর ট্রেনিং নেবেন, অ্যাডভার্টিজমেন্টের টাইম এখন, মনে রাখবেন যে আমাদের প্রি আইএলটিএস কোর্স শুরু হতে যাচ্ছে, নতুন ব্যাচ। প্রি আইএলটিএস শুরু হবে এ মাসের শেষে, 25 তারিখে প্র্যাকটিস ক্লাস। প্রি আইএলটিএস কোর্সে আমরা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার, বিভিন্ন ধরনের স্ট্রাকচার, এগুলো ডিটেলের উপরে ট্রেনিং দেই। তো আপনারা যদি কেউ ট্রেনিং নিতে চান এটার ব্যাপারে আপনারা আগ্রহী হতে পারেন। বিজ্ঞাপন শেষ, চলুন এবার আমরা আবার প্যাসেজে ব্যাক করি। সো আমরা পড়ছিলাম হচ্ছে আমাদের ট্রুলি ওয়াইজ মে সিম রেয়ার বাট দ্য ট্রুলি ওয়াইজ ইজ নট রেয়ার। এটা হচ্ছে পুরো প্রথম প্যাসেজটার মানে। ট্রুলি ওয়াইজ ইজ মে সিম রেয়ার, ট্রুলি ওয়াইজ ইজ নট রেয়ার। এবার আপনাদের জন্য কাজটা আসলে সহজ হবে, কারণ আপনারা হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, এখানে অপশনস গুলো যখন চুজ করছেন রাইট অ্যান্সারের বদলে রং অ্যান্সারটা চুজ করবেন এবং রং অ্যান্সার গুলোকে বাদ দিলে আপনাদের কারেক্ট অ্যান্সারটা চলে আসবে। উইজডম অ্যাপিয়ার টু বি ইউনিক টু হিউম্যান রেস। হিউম্যান রেসের জন্য এটা যে ইউনিক এই কথাটা আসলে বলেনি। A basic assumption about wisdom may be wrong. উইজডমের ব্যাপারে একটা বেসিক অ্যাজাম্পশন আছে যেটা রং হয়ে থাকতে পারে। Well, across culture, wisdom has been considered one of the most revered human quality. এটা বেসিক অ্যাজাম্পশন ছিল না। ট্রুলি ওয়াইজ মে সিম ফি অ্যান্ড ফারবিটিং, এটা অ্যাজাম্পশন হতে পারে, আমরা এটাকে হাতে রাখি। সি কনসেপ্ট অফ উইজডম মে ডিপেন্ড অন দ্য সোসাইটি উই বিলং টু। উইজডমের কনসেপ্টটা যে সোসাইটির উপরে বিলং করে সেটা আসলে বলা যায় না, যদিও আমি আবারও বলছি কালচার কথাটা অনেক সময় সোসাইটির সাথে সিনোনিমাস হবে, কিন্তু এটা কালচারের উপর যে ডিপেন্ড করে সেই কথাটা বলেনি। সো সি আমাদের বাদ আছে। দেয়ার ইজ ডি, দেয়ার ইজ স্টিল মাচ টু ডিসকভার অ্যাবাউট দ্য নেচার অফ উইজডম। উইজডমের নেচারের ব্যাপারে এখনো অনেক কিছু ডিসকভার করা আমাদের বাকি আছে, এই রিলেটেড কোনো কথাও দেখুন এখানে আসলে বলেনি। সো ডি কে আপনি বাদ দেবেন। তাহলে যে অপশনস গুলো রয়ে গেল তার মধ্যে সবচেয়ে কাছাকাছি অপশনটা হচ্ছে বি, আ বেসিক অ্যাজাম্পশন অ্যাবাউট উইজডম মে বি রং। এখন এটা কিভাবে মিললো? এই যে অলদো দ্য ট্রুলি ওয়াইজ মে সিম ফিউ অ্যান্ড ফার বিটুইন, যদি এটা মনে হতে পারে কিন্তু আসলে ট্রুলি ওয়াইজ ফিউ অ্যান্ড ফার বিটুইন নয়, মেবি এটা সত্য না। এবং ইট ইজ নট এন এক্সেপশনাল ট্রেড, এই যে পরের অংশ বলছে যে এটা আসলে কোনো এক্সেপশনাল ট্রেড না, আর আমাদের অধিকাংশেরই আছে। সো সবচেয়ে কাছাকাছি এটা হচ্ছে একটা বেসিক অ্যাজাম্পশনের দিকে যাচ্ছে যে আমরা হয়তো ট্রুলি ওয়াইজকে আমরা আসলে ফিউ অ্যান্ড ফার বিটুইন মে সিম, যে সিম বলেছেন এটাকে আসলে মানে আমি মনে করি বা ভাবা হয় এই অর্থে কিছুটা কাছাকাছি যাচ্ছে। সো এটা সরাসরি যে আমি বলবো যে খুব সহজভাবে মিলে গেছে তা নয়, বাট আপনারা যদি প্রসেস অফ এলিমিনেশনে যান, যে বাকি অপশনস গুলোকে আমি বাদ দেওয়ার চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন যে বাকিগুলোকে সহজে বাদ দেওয়া যাচ্ছে। বিটাকে কারেক্ট অ্যান্সার হিসেবে চুজ করার চাইতে বাকিগুলোকে বাদ দেওয়াটা আপনাদের জন্য ইজিয়ার হচ্ছে। সো উইজডম এ আমাদের অ্যান্সার হচ্ছে না, সি হচ্ছে না এবং ডি হচ্ছে না, আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি। সেক্ষেত্রে বিটাই সবচেয়ে কাছাকাছি অ্যান্সার, যে হ্যাঁ উইজডমকে আমরা ফিউ অ্যান্ড ফার বিটুইন মনে করি, এটা একটা বেসিক অ্যাজাম্পশন কিন্তু এটা সম্ভবত রং। পরের অংশ পুরোটা জুড়ে এই কথাটাই বলেছে। সো এই কারণে আমাদের সবচেয়ে কাছাকাছি অ্যান্সারটা হচ্ছে বি, প্রসেস অফ এলিমিনেশনে বাকিগুলো বাদ দেওয়ার পরে। Well, এবার আমরা সলভ করতে যাচ্ছি 28 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনে আমাদের বোধহয় সরাসরি
ডিরেকশন দেয়া নেই, অর্থাৎ যে কোন প্যারাগ্রাফে অ্যান্সার আছে সেটা দেয়া নেই। বাট এখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক আছে সরাসরি। তো ল্যান্ডমার্কটা হচ্ছে ইগোর গ্রসম্যান একটা নাম। তো ও ও ওর এই নামটাকে ইউজ করে আমরা প্যাসেজে গিয়ে কয়েকটা লাইন একটু পড়ে তারপর আমরা অপশনে এসে ম্যাচ করার চেষ্টা করবো যে কোনটা এটার সাথে মিলছে। হোয়াট ডাজ ইগোর গ্রসম্যান সাজেস্ট অ্যাবাউট দ্য এবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশন? খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে আপনি কোন অংশগুলোকে মার্ক করবেন। এবিলিটির ব্যাপারে ও সাজেস্ট কি করেছে? কিসের এবিলিটি? টু মেক ওয়াইজ ডিসিশন। ওয়াইজ ডিসিশন তৈরি করার যে এবিলিটিটা, সেটার ব্যাপারে ইগোর গ্রসম্যান কি সাজেশন দিয়েছে? আমরা এখন এই অপশনসটার দিকে বা এই কথাগুলোর দিকে একটু যাব। সো যদি আমরা প্যাসেজে যাই, উই ক্যান সি দ্যাট ইগোর গ্রসম্যানের কথা, যেহেতু এটার অ্যান্সারটা সিরিয়াল মেনটেন করে আসবে, তাহলে এর পরে কোথাও আছে ইগোর গ্রসম্যান। পরের প্যারাগ্রাফেই সবাই দেখতে পাচ্ছি, রাইট এভরিওয়ান? পরের প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি ইগোর গ্রসম্যানের কথা আছে। তো এই জায়গাটা এখন আমরা একটু পড়বো। লেটস সি। ওকে. It seems that is not so much that some people simply possess wisdom or other lack it, but that our ability to reason wisely depend on a variety of external factors. এখানে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে এই অংশটুকু, our ability to reason wisely, মানে ওয়াইজ ডিসিশন নেওয়াটার ক্ষেত্রে ডিপেন্ডস অন এ ভ্যারাইটি অফ এক্সটার্নাল ফ্যাক্টর, বেশ কিছু এক্সটার্নাল ফ্যাক্টরের উপর এটা নির্ভর করে। এরপরে হচ্ছে আমাদের ইগোর গ্রসম্যানের বক্তব্য। It is impossible to characterize thought process attribute to wisdom without considering the role of contextual factor. Contextual factor খুব ইম্পর্টেন্ট একটা কথা, এই শব্দটা এসেছে কনটেক্সট থেকে। কনটেক্সচুয়াল ফ্যাক্টরকে আমরা সংক্ষেপে বলতে পারি কনটেক্সট। কনটেক্সট শব্দটা বেশ পরিচিত আপনাদের। বলে যে এই কথাটা বুঝতে হলে কনটেক্সট বুঝতে হবে, মানে হচ্ছে আহ কোন পরিপ্রেক্ষিতে, সিচুয়েশন, কোন সিচুয়েশনে এই কথাটা বলা হয়েছে। সো সিচুয়েশন, সিচুয়েশন, থিম, এই জিনিসগুলো আর কি। কোন কনটেক্সটে, কোন সিচুয়েশনে, কোন থিমে আসলে এই কথাটা বলা বলা হয়েছে, সেটা আসলে উইজডমকে বুঝতে আমাদের জন্য ইম্পর্টেন্ট। ইন আদার ওয়ার্ড, ও এখন এটাকে আরেকভাবে ব্যাখ্যা করছে, উইজডম ইজ নট সোলি অ্যান ইনার কোয়ালিটি। এটা পুরোপুরি শুধু যে একটা ইনার কোয়ালিটি তা নয়, বাট রেদার আনফোল্ডস অ্যাজ এ, এটা তাহলে কি, এ ফাংশন অফ সিচুয়েশন পিপল হ্যাপেন টু বি ইন। ওকে, তাহলে ওর এই পরের কথাটাকে আমরা যদি একটু ভাঙি, তাহলে দেখি আমরা এটা থেকে বুঝতে পারছি কিনা। উইজডম ইজ নট সোলি মানে পুরোপুরি, না না, এই বাক্যটাকে আমি একটু আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। হুম, তার আগে আমাদের ক্যানভাসটা বড় করতে হবে। তো উইজডম ইজ নট সোলি, সোলি মানে হচ্ছে এককভাবে, এককভাবে এটা শুধুমাত্র একটা ইনার কোয়ালিটি যে তা নয়। তাহলে এই কথা থেকে আমরা বুঝতে পারছি একটা জিনিস, সেটা হচ্ছে উইজডম কোন জিনিসটা না। উইজডম নট এন্টায়ারলি এন ইনার কোয়ালিটি। এটা একটা ইনার কোয়ালিটি, বা পুরোপুরি শুধুমাত্র এটা একটা ইনার কোয়ালিটি তা নয়। তাহলে এটা কি? বাট রেদার, এটা একটা ফাংশন। তাহলে এটা কি? ফাংশন অফ সিচুয়েশন। তাহলে এটা হচ্ছে ফাংশন সিচুয়েশন।
উইজডম জিনিসটা ইনার কোয়ালিটি না, এটা একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে মানুষজন ঘটনাক্রমে থাকে। হ্যাপেন টু বি ইন। ওকে, লাস্ট কথা ওর কি বলছে? ও লাস্ট কথা বলছে কিছু সিচুয়েশনে উইজডম প্রমোট করে কিছু দেন আদার্স, মানে অন্যগুলোর চাইতে। তার মানে সাম সিচুয়েশন প্রমোটস উইজডম মোর, কিছু সিচুয়েশন উইজডমকে প্রমোট করে বেশি। প্রমোট প্রমোট করে বলতে আসলে কি বোঝাচ্ছে, মানে এরকম একটা সিচুয়েশন যে সিচুয়েশনে আপনি বাধ্য হলেন একটা ওয়াইজ ডিসিশন নিতে। আর কিছু সিচুয়েশন এটা আসলে অত বেশি উইজডমকে প্রমোট করে না। Less। কিছু বেশি করে আর কিছু হচ্ছে লেস করে। এই হচ্ছে মূলত গ্রসম্যানের কাহিনী। গ্রসম্যান বলছে যে এটা ইনার কোয়ালিটি না, এটা সিচুয়েশনের একটা ফাংশন। যে সিচুয়েশন গুলোতে মানুষজন আছে, কিছু সিচুয়েশনে উইজডম, কিছু সিচুয়েশন উইজডমকে বেশি প্রমোট করে, কিছু সিচুয়েশন উইজডমকে লেস প্রমোট করে। ওকে, ঠিক আছে, এই হচ্ছে ওর মানে ইগোর গ্রসম্যানের বক্তব্য। এখন এই কথার সাথে আমরা হচ্ছে অপশনস গুলোকে একটু মিলিয়ে দেখবো। তো অপশনস গুলোর মধ্যে প্রথম অপশনটা বলছে ইট ক্যান বি, ইট ক্যান ভ্যারি, ভ্যারি মানে আলাদা আলাদা হতে পারে গ্রেটলি ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। পার্সন টু পার্সন এটা ভেরি করতে পারে, কিন্তু এখানে তো সিচুয়েশনের উপরে আসলে বেসিক্যালি ফোকাস করেছে। পার্সন টু পার্সন ভেরি করতে পারে, এটা বোধহয় এটা হবে না। সিচুয়েশন টু সিচুয়েশন ভেরি করতে পারে। আর্লিয়ার রিসার্চ ইনটু ইট ওয়াজ বেসড অন আনরিলায়েবল ডেটা। আর্লিয়ার রিসার্চের ব্যাপারে বোধহয় এখানে আমরা কিছু পড়িনি। The importance of certain influences on it was underestimated. The importance of certain influence, কিছু ব্যাপারের ইনফ্লুয়েন্সের উপর, কিছু ব্যাপারের কিছু জিনিস যেগুলো এটার উপরে ইনফ্লুয়েন্স করতে পারে, তার ইম্পর্টেন্স গুলোকে আন্ডার এস্টিমেট করা হয়েছিল। আন্ডার এস্টিমেট করা হয়েছিল। ওকে, আহ এটা কিছুটা হতে পারে টু সাম এক্সটেন্ট। আন্ডার এস্টিমেটের কথাটা আমরা দেখি যে কন্টেক্সচুয়াল ফ্যাক্টর ছাড়া এটাকে আসলে বিবেচনা without করা যায় considering না। without হ্যাঁ, considering কনসিডার করা যায় না। আম, okay, okay, আর এটা কিন্তু হুম, এই এই প্রশ্নটা মনে হয় দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে আসছে, এটা মনে হয় তৃতীয় প্যাসেজ হবে এই প্রশ্নটা। ও তাই? কারণ দ্বিতীয় প্যারাগ্রাফে কারণ সে এখানে, আরো হ্যাঁ, এখানে মিলতেছে আরো না। আরো আরো গভীর ভাবে এটা বলছে। ও ওকে, সো এটা থার্ড আমরা কোশ্চেন। এখান থেকে হুম, ওয়াইজ ডিসিশন উইজডম ইজ নট, হ্যাঁ, ওয়াইজ ডিসিশন, সো এখানে তো আসলে ও ওভাবে বানায়ও নাই। ওকে, ঠিক আছে, সো এখানে আসলে কোনোটাই মিলতেছে না চারটার মধ্যে। সো নাম মিললে পরে আমরা যে জিনিসটা করবো, আমরা হচ্ছে অন্য প্যারাগ্রাফ মানে পরের প্যারাগ্রাফের দিকে চলে যাই, দেখি অন্য প্যারাগ্রাফে কি বলেছে। স্যার আপনি হচ্ছে 3 নাম্বার প্যারাগ্রাফে গেছেন, এটা হচ্ছে 2 নাম্বার প্যারাগ্রাফ থেকে হয়তো বা কোশ্চেনটা করছে। হ্যাঁ, 2 নম্বর এখানে প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে সরাসরি বলছে। আইগর ও আইগর গোসম্যানের নাম ছিল। ও আমি হচ্ছে, আমরা হচ্ছে সিলেক্ট করেছিলাম সেকেন্ড প্যারাগ্রাফ, কিন্তু আমি কপি করার সময় দ্বিতীয় 3 নম্বর প্যারাগ্রাফ কপি করেছি। আচ্ছা, 3 নম্বর প্যারাগ্রাফ ইয়েস, দিয়ে একটা কোশ্চেন আছে, ওটা সলিউশন করা যায়। 29 নম্বর কোশ্চেন হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আসলে এখানে ছিল, আগের প্যারাগ্রাফ ছিল। ওকে, ঠিক আছে। আমরা যেহেতু আলোচনা করে ফেলছি, আমরা কি তাহলে 29 নম্বর ট্রাই করে দেখবো এটার সাথে? জি স্যার, 29 নম্বরকে 29 নম্বর। ট্রাই করিয়ে দেখি, তাই না? ও আচ্ছা, এখানে তো সরাসরি দিয়ে দিয়েছে। 29-এর অ্যান্সারটা আসলে এসেছে, হ্যাঁ, থার্ড প্যারাগ্রাফ। আমি আসলে দেখেছিলাম সেকেন্ড প্যারাগ্রাফ, কিন্তু কপি করতে গিয়ে থার্ড প্যারাগ্রাফ নিয়ে এসেছিলাম। According to the third paragraph, Grossman claims that the level of wisdom an individual show, যে উইজডমটা এক একজন ব্যক্তি শো করে, এই যে ইট ইজ ইম্পসিবল টু ক্যারেক্টার, উইজডম ইনার কোয়ালিটি না, ফাংশন অফ সিচুয়েশন, যেটা মানুষজন আছে,
কিছু সিচুয়েশন বেশি উইজডমকে প্রমোট করে, কিছু সিচুয়েশন লেস উইজডমকে প্রমোট করে। Some Different situations are from more likely to promote concept. wisdom than others. Okay. According to the third paragraph, Grossman claims that the level of wisdom an individual show can be greater than they think it is. না, এটা ওরা বলেনি। Will be different in different circumstances. সিচুয়েশনের কথা বলেছে। See, may be determined by particular aspect of the personality. পার্সোনালিটির কথা বলেনি। Should develop over time as a result of their life experience. লাইফ এক্সপিরিয়েন্সের কথা বলেনি। সো সবচেয়ে কাছাকাছি অ্যান্সার হচ্ছে সিচুয়েশন টু সিচুয়েশন ভেরি করবে, তাই না? সাম সিচুয়েশনে ভালো হবে, সাম সিচুয়েশনে ডিফারেন্ট হবে। সার্কামস্টেন্স হচ্ছে আমাদের সিচুয়েশনের সিনোনিম। সো আমরা আসলে 29-এর অ্যান্সার করে ফেলেছি আগে ভুলবশত। সো 29-এর অ্যান্সার চলে আসলো। এবার আমি আপনাদের দুটো যেহেতু সলভ করেছি, আমি 28 নম্বরটা আপনাদেরকে বুঝিয়ে দেব সলভ করার জন্য। 28 নম্বরটা সলভ করার জন্য আপনারা একটু ব্রেকআউট রুমে জয়েন করবেন। তার আগে আমি আপনাদের প্রশ্নটা একটু বুঝিয়ে দিচ্ছি। 28 আমরা তো একবার বুঝেছি আসলে প্যারাগ্রাফটা। ওকে, আমরা এটার সাথে প্যাসেজটাকে একটু দেখি, প্যাসেজটা আমাদের কি বলছে। What does Igor Grossman suggest about the ability to make wise decision? Wise decision করার ব্যাপারে যে এবিলিটিটা, এটার ব্যাপারেও কি বলেছে? দ্বিতীয় প্যারাগ্রাফে প্রথমবার ইগোর গ্রসম্যান এসেছিল। So let's see. It appears that experimental, situational, and cultural factors are even more powerful in shaping wisdom than previously imagined. Experimental, situational, and cultural factors. Sorry. তিনটা ফ্যাক্টরের কথা বললো। এই ফ্যাক্টরগুলো খুবই পাওয়ারফুল উইজডমকে শেয়ার করার ক্ষেত্রে দেন প্রিভিয়াসলি ইমাজিন। এখান থেকে আসলে অ্যান্সার চলে এসেছে, এখান থেকে আসলে অ্যান্সার চলে এসেছে। ওকে, কোনটা অ্যান্সার হবে সবাই একটু খেয়াল করুন। আমি তো আপনাদের অপশনটা একটু আগে পড়ে শুনিয়েছি। It can vary from one person to another. Earlier research into it was based on unreliable data. The importance of certain influence on it was underestimated. Various branches of psychology define it according to their own criteria. এর মধ্যে একটা অ্যান্সার এসেছে আমাদের এই প্রথম লাইন থেকে। আপনারা চ্যাট বক্সে একটু লেখা শুরু করতে পারেন কোনটা মিলেছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম, ওর প্রথম লাইনটা বলছে এই কথাটা যে experimental, So criterion. situational এবং কালচারাল, এই তিনটা ঘরানার যে ফ্যাক্টরস গুলো ছিল এরা আসলে মোর পাওয়ারফুল দেন প্রিভিয়াসলি, মানে পূর্বে ইমাজিনড। এই ফ্যাক্টরগুলো আগে যা ভাবা হয়েছিল তার তুলনায় বেশি পাওয়ারফুল। তার মানে আগে তাহলে কি ভাবা হয়েছিল? প্রিভিয়াসলি ভাবা হয়েছিল লেস পাওয়ারফুল। এখন দেখা যাচ্ছে নাও প্রুভড হয়েছে। আগে হচ্ছে ইমাজিন করা হয়েছিল, ইমাজিন কল্পনা করা হয়েছিল। কি কল্পনা করা হয়েছিল? এগুলো লেস পাওয়ারফুল হিসেবে কল্পনা করা হয়েছিল। এখন প্রুভড হয়েছে যে এরা মোর পাওয়ারফুল। তার মানে ওদের যে এবিলিটিটা, সেটাকে আগে যতটুকু এবিলিটি ছিল তার থেকে কম ভাবা হয়েছিল। কম ভাবাটাকেই সিনোনিমাস হইতে কিভাবে বলে সবাই? কোনো কিছু যা যোগ্যতা আছে তার তুলনায় কম হিসেবে তাকে গণ্য করা হচ্ছে, তাকে আমরা কি বলবো ইংরেজিতে? আন্ডারএস্টিমেট। আন্ডার এস্টিমেট। এটাই হচ্ছে এক কথায় আন্ডার এস্টিমেট করা।
আন্ডার এস্টিমেটেড। সো এই কারণে আমাদের যে অপশনটা মিলে যাচ্ছে সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন ইনফ্লুয়েন্সেস অন ইট ওয়াজ আন্ডার এস্টিমেটেড। আগে এটা সম্পর্কে যে ইনফ্লুয়েন্স গুলো ছিল, কিছু ইনফ্লুয়েন্স আছে যেগুলোর ব্যাপারে এটা যে ইম্পর্টেন্সটা, এই ইনফ্লুয়েন্স গুলোর যে ইম্পর্টেন্সটা সেটাকে কম হিসেবে ভাবা হয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এটা অনেক বেশি পাওয়ারফুল। 28 অ্যান্সারটা এই জন্য হয়ে যাচ্ছে আমাদের সি। আমরা সলভ করে ফেলেছি 27, 28, 29। 30 নাম্বারটা অবশ্যই আপনাদের হাতে দেওয়া উচিত সলভ করার জন্য। চলুন আমরা 30 নম্বরটাকে একটু দেখার চেষ্টা করি। আমি ক্যানভাসটাকে আরো বড় করি। ওকে, এইটা অবশ্যই আমি আপনাদেরকে প্র্যাকটিস করে সলভ করার জন্য বের করতে দিব। আমি আপনাদেরকে এখন একটা, ওকে, তো স্টুডেন্টরা সবাই হচ্ছে নিজেরা ট্রাই করেছে ব্রেকআউট রুমে এতক্ষণ। এখন আমরা একটু অ্যান্সারটাকে এক্সপ্লেইন করে দিচ্ছি। 30 কোয়েশ্চেন ছিল হচ্ছে হোয়াট ইজ ডেসক্রাইব ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। অপশনস গুলো সব বাদ দেবো, আমরা প্যারাগ্রাফে চলে যাব। গ্রসম্যান অ্যান্ড হিজ কলিগস, মানুষের নাম গ্রসম্যান কেন হয়, have also found that one of the most reliable ways to support wisdom in our own day-to-day decision is to look at scenarios from a third party perspective, as though giving advice to a friend। মানে হচ্ছে যখন আপনি ওয়াইজ ডিসিশন নিতে যাচ্ছেন তখন আহ ভালো একটা আইডিয়া হচ্ছে নিজেকে উম, না বলে মনে হয় আপনি আপনি নিজে হচ্ছে আপনার কোনো ফ্রেন্ডকে সাজেশন দিচ্ছেন, এরকম পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি আপনার ঘটনাটার দিকে তাকান তাহলে বোধহয় আপনি ভালো ডিসিশন দিতে পারবেন। মানুষ সাধারণত ভালো অ্যাডভাইস দেয় নিজেরা সেই অ্যাডভাইস গুলো ফলো করার বদলে, তাই না? আমরা সবাই আসলে অ্যাডভাইস ভালো দিই, আমরা নিজেরা ফলো করি কম। সো আমরা সবাই জানি যে স্পিকিং আমাদের ভালো করার জন্য আমাদেরকে রেগুলার স্পিকিং প্র্যাকটিস করতে হবে। আমাদের যে স্পিকিং গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমাকে অ্যাক্টিভ হতে হবে, ইনভাইট করতে হবে অন্যদেরকে, স্পিকিং রেকর্ড করতে হবে, আমরা জানি। এবং আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে স্যার স্পিকিং, ভাইয়া তুমি তো স্পিকিং প্র্যাকটিস করতেছো, কিভাবে প্র্যাকটিস করব, আপনি এই জিনিসগুলোই তাদেরকে বলবেন যে তুমি রেকর্ড করো, তুমি হচ্ছে স্পিকিং গ্রুপগুলোতে অ্যাক্টিভ হও। কিন্তু আমরা নিজেরা এটা করি না। তো এটাই হচ্ছে থার্ড পার্টি পার্সপেক্টিভ, যে ওয়াইজ ডিসিশন যদি নিতে চাই নিজেকে থার্ড পার্টির পার্সপেক্টিভ থেকে দেখার দরকার আছে, নিজের ঘটনাকে। যেন আপনি আহ নিজের জন্য ভাবছেন না, আপনি আসলে কোনো অ্যাডভাইস দিচ্ছেন নিজের কোনো ফ্রেন্ডকে। Researchers suggest that when adopting a first person viewpoint, we focus on the focal focal features of the environment. And when we adopt a third person observer viewpoint, we reason more broadly and focus more on interpersonal and moral ideals such as justice, impartiality. এই কথাটা সংক্ষেপে যদি বুঝিয়ে বলতে চাই তাহলে বলতে হলে যে যখন আপনি কোনো একটা ঘটনার ব্যাপারে ডিসিশন নিচ্ছেন, যখন আপনি ভাবতেছেন যে আমার এখানে কি করা উচিত, তখন আমরা অনেক সময় হচ্ছে কি দরকারটার উপর ভাবি বা নিজের দুর্বলতাগুলোর উপর ভাবি। আর যখন আমি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে তাকাচ্ছি তখন আমরা হয়তো জাস্টিস, মোরাল এই জিনিসগুলোকে আরো বিবেচনা করি, করে বিবেককে আর বিবেচনা করি, করে আমরা হয়তো আরো ভালো ডিসিশন নেই। So, looking at problems from this more expensive viewpoint, expensive বলতে এখানে আসলে মানে ব্যয়বহুল বোঝাচ্ছে না, এক্সপান্সিভ শব্দটার মানে হচ্ছে যে এক্সপান্ড থেকে এসেছে এক্সপান্সিভ। আর একটু বড় সড়ো ভিউ পয়েন্ট থেকে আপনি যদি কোনো ঘটনার দিকে বা প্রবলেমের দিকে তাকান তাহলে এটা এটা আসলে ধারণ করে কগনিটিভ প্রসেস, ওই সমস্ত কগনিটিভ প্রসেসকে যেটা ওয়াইজ ডিসিশন নিতে সাহায্য করে। এক কথায় মূল পয়েন্ট হচ্ছে যে আপনি যখন কোনো বিষয়ে ঠিকঠাক ডিসিশন নিতে চাচ্ছেন যে আমার কি আসলে এখানে ব্যবসা করা উচিত নাকি উচিত না। আমার বন্ধু মোকলেস, মোকলেস হচ্ছে আমার খুব জিগরি দোস্ত, ওকে এলাকার কেউ পছন্দ করে না, সবাই বাটপার বলে, কিন্তু ও আমাকে বলছে যে নিশ্চিত এখানে ব্যবসা করা উচিত, বিটকয়েনের ব্যবসা ওর সাথে করা উচিত। তা আপনার মন বলতেছে মোকলেসের সাথে আমার ঘুরতে তো ভালোই লাগে, মোকলেসের সাথে একটা ব্যবসা করি।
তো তখন আপনি যদি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে তাকান যে আপনি অন্য কাউকে সাজেশন দিচ্ছেন, তখন দেখতে পাবেন যে না, মোকলেস তো আসলে অনেকগুলো রেড ফ্ল্যাগ আছে, মোকলেসের সাথে আসলে ব্যবসা করা ঠিক হবে না। তো মানুষজন যখন হচ্ছে থার্ড পার্সন পার্সপেক্টিভ থেকে তাকায়, তখন তারা রিজন করে ভালো, এবং তারা আসলে ওয়াইজ ডিসিশন নেওয়ার মতো যে কগনিটিভ প্রসেস গুলো আছে ওইগুলোকে অ্যাক্টিভ করতে পারে। এনিওয়ে, সো অপশন এ, difficulty encountered when attempting to reason wisely. না মনে হয়, that's not true. An example of the type of person who is likely to reason wisely. এক ধরনের পার্সন না, এক্সাম্পলটা এক ধরনের পার্সনের ছিল না, একটা পয়েন্ট অফ ভিউ ছিল। A controversial view about the benefit of reason wisely. ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল না, বাট রিজন ওয়াইজলির কথা বলেছে, সেটার বেনিফিট নিয়ে আলোচনা করেনি। এবিসি মনে হয় অ্যান্সার হবে না। A recommended strategy that can help people to reason wisely. হ্যাঁ, মোটামুটি সহজ আর কি। সেই জন্য আমাদের অ্যান্সার ছিল হচ্ছে লাস্টেরটা, যেখানে আমরা একটা রেকমেন্ডেড ভিউকে নিয়ে ওরা আসলে কথা বলছে, এবং সেটা ছিল এই যে থার্ড পার্সন পার্সপেক্টিভে তাকানো। এই জন্য আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে 30। এবং আপনারা অ্যান্সার যারা চ্যাট বক্সে লিখেছেন, আমি দেখলাম যে আপনারা সবাই ডি লিখেছেন, অর্থাৎ আপনারা রুমে যখন কথা বলছিলেন আপনারাও এই ডিরেকশন এসে পৌঁছাতে পেরেছেন। কংগ্রাচুলেশন টু ইউ অল যারা এই ডিসিশনে পৌঁছেছেন, ইউ ডিড এ ট্রিমেন্ডাস জব।